আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। অনেকগুলো প্রসঙ্গেই কথা বলবো। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত। তারপরে আ এদিকে জামায়াত নেতৃত্বে ১১ দলীয় জোট তারাও আন্দোলনের কথা বলছে। আবার এদিকে আন্দোলনে যারা পদচ্যুত হয়েছে তারা এখন মানে সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছি, তিনি দেশে ফিরবার কথা বলছেন, হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে আপনার সাথে একে, একে কথা বলবার চেষ্টা করব। কিন্তু মানে শুরু করি, আপনাকে আসলে এখন কি পরিচয় করিয়ে দেব? মানে আগেও যখন আমার অনুষ্ঠানে এসেছেন তখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এখন আসলে আপনার পরিচয় কি? আমি তো বিএনপি থেকে নির্বাচন করেছি এবং বিএনপিতে জয়েন করার মধ্য দিয়ে নির্বাচন করেছিলাম হুম, এবং গণ অধিকার পরিষদে আমি আর ফিরি নাই। হুম। এখন বিএনপিতে থেকেই রাজনীতি করছি আর কি। হ্যাঁ, কিন্তু বিএনপি আপনি আমার নামেই আপনি আমাকে পরিচয় করিয়ে দিতে পারেন, কারণ হ্যাঁ, নামেই তো আমাকে মানুষ মোটামুটি নামই চিনে। চেনে, মানে তারপরেও আমরা বলার সময় একটা রাজনৈতিক পরিচয় দেই। আম আচ্ছা, এখন আপাতত শুধুই নাম। কোনো সমস্যা নেই। ঠিক আছে, রাশেদ খান। যেটি নিয়ে শুরু করব বলছিলাম যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে, আপনারা আসলে শিক্ষার্থীদের আন্দোলন করে, দেখে এবং নেতৃত্ব দিয়ে এসেছেন। আপনাদের নেতৃত্বেই বড়, বড় আন্দোলনগুলো হয়েছে। ফলে এই আন্দোলনকে আপনি কিভাবে দেখেন সেটি আমি আপনার কাছে জানতে চাইব যে শিক্ষামন্ত্রী আ উম ফার্মের মুরগি বলেছেন শিক্ষার্থীদের। এজন্য শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, যেটি ৭১ এর আদলে জুলাই হয়েছিল। ৭১ এ ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। সেটি হয়ে গেল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন বলছেন তুমি কে আমি কে ফার্মের মুরগি ফার্মের মুরগি। কে বলেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। এবং শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশও করেছেন। তারপরেও আন্দোলন চলছে, স্থগিত হয়েছে। কিন্তু তাদের দাবি আদায় না পর্যন্ত আন্দোলন হবে বলে বলছেন। আপনার কাছে কি মনে হয় এই আন্দোলনের গতি প্রকৃতি? দেখেন, আজকে সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, শুরুতে বেশ অল্প সংখ্যক শিক্ষার্থী তারা রাজপথে তাদের দাবি জানাচ্ছিল। এরপরে যখন বেলা গড়াতে থাকে আমরা দেখলাম যে কোনো শিক্ষার্থীর হাতে ওয়াকি-টকি। সাধারণ কোনো আন্দোলন হলে তো কোনো শিক্ষার্থীর হাতে এইভাবে ওয়াকি-টকি থাকার কথা নয়, যেটা আ কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরপরে দেখেন যে মাছরাঙ্গা টেলিভিশনের একটি ভিডিও ফুটেজ। সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে আন্দোলনকারী শিক্ষার্থী পরিচয়ে বাসের মধ্যে ঢুকে আ বাসের ড্রাইভার, হেল্পার যারা যাত্রী ছিল তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এমনকি বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। আ এই কাজগুলো আসলে কোনো শিক্ষার্থী করতে পারে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, ভিওডি বাংলা তারা আরেকটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আ একজন বালককে আন্দোলনকারীরাই তাকে ধরেছে এবং পুলিশের হাতে সোপর্দ করেছে এবং সেই বালক নিজেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থী দাবি করছে। এখন কথা হলো যে কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী তিনি কেন সেখানে আসলেন? এবং আন্দোলনকারীরাই বলছেন যে ওই বালক আ সে তার হাতে অস্ত্র ছিল এবং সে পুলিশের উপরে হামলা করেছে। এছাড়া আরো যদি দেখেন যে একজন আ বালিকা আ তিনি নিজেকে শিক্ষার্থী হিসেবে দাবি করছেন। তিনি বলছেন যে, "শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা ভুল করেছি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।" শিক্ষার্থী পরিচয়ে আ নিশ্চয়ই দেখেছেন যে ভুয়া আইডি কার্ড এবং সাংবাদিক যে সময় আ আরো কয়েকজনের পরিচয় জিজ্ঞেস করেছে, তারা মিডিয়াতে কথা বলছিল। তো এই পরিচয় জিজ্ঞেস করার পরে তারা কিন্তু দৌড় দিয়েছে, পালিয়ে চলে গেছে। হুম। এছাড়া দেখবেন যে সারাদিন আ স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর নামে নানান ধরনের ভুয়া ফটো কার্ড। আমি নিজে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফটো কার্ড। তো এইভাবে কিন্তু একের পর এক গুজব হুম, ছড়ানো হয়েছে। হুম। বা কিন্তু মানে এই রাশেদ খান, আন্দোলনে আমার আমি কাছে আপনার মনে কাছে হয় এইটা একটু বিস্তারিতই শুনবো। শেষ করতে চাই আপনার কথাটা। কিন্তু আমি একটু এটাও প্রশ্ন করতে চাই যে যখন ধরেন এরকম আন্দোলন হয়, এরকম তো ভুয়া ফটোকার্ড যেমন সবসময় আন্দোলন ছাড়াও চলতে থাকে সবসময়। তাছাড়াও ধরেন আন্দোলনে সবসময় ছাত্রদের মাঝে অছাত্ররা। এটা যেকোনো আন্দোলনেই আমরা দেখেছি। মনে পড়ছে কোন আন্দোলন ঠিক মনে পড়ছে না। কিন্তু একটা আন্দোলনে দেখেছিলাম বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা বলছেন যে, "কোথায় পড়েন?" তাকে ফার্স্ট ইয়ারে পড়ি, কমার্সে পড়ি ইত্যাদি ধরনের কথাবার্তা। কিন্তু বুয়েটে পড়ে। এরকম নানান রকম কথাবার্তা বা বিভিন্ন আন্দোলনেই ছাত্রর নামে অছাত্র ঢুকে গেছে। এটা কি নতুন কিছু? ছাত্র নামে অছাত্র ঢুকে যাওয়া? না, এটি আসলে নতুন কিছু নয়। কিন্তু গণঅভ্যুত্থানের পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে, অর্থাৎ শপথ গ্রহণের
আগের দিন থেকে জামাত শিবিরের যে ধরনের আন্দোলন এবং একের পর এক গণঅভ্যুত্থানের হুমকি এবং আজকে কিন্তু আপনার 14ই জুলাই। হুম। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে 2024 সালের 14ই জুলাই সেদিন কিন্তু শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। তো আমার কাছে মনে হয় যে ওই দিনটিকে টার্গেট করে আরেকটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছিল মূলত 14ই জুলাইয়ের একটি অপচেষ্টা হিসেবে আমি দেখি। যেখানে শিবির এবং ছাত্রলীগের আচরণ, কথাবার্তা একাকার, একই রকম। দেখেন, আজকের সারাদিনে জামাত শিবিরের ফেসবুক আইডির পোস্ট এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ফেসবুক আইডির পোস্ট এবং গুজব আমার কাছে একই রকম মনে হয়েছে। অর্থাৎ সেই ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং যাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে, সেই স্বৈরাচার এবং রাজাকার অনেকটা একাকার হয়ে গেছে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কিছুদিন আগে জামাতের আমির তিনি হুমকি দিয়েছিলেন যে ৯৬-র মতন আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাত ইসলাম তারা হুম। বিএনপির বিরুদ্ধে আন্দোলন কিন্তু করতে জামাত চায়। ইসলামের আমির তো সংসদে বলছেন এই জুলাই ১৪ জুলাইয়ের কথাই মানে এই জুলাইয়ের কথাই বলছেন। বিশেষ সতর্ক থাকতে বলছেন সরকারি দলকে, বিরোধী দলকেও সতর্ক থাকতে বলছেন। মানে তিনিই তো সতর্কবার্তা দিচ্ছেন বরং। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, জামাতের আমির এমন একজন ব্যক্তি, আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমার আসনের উন্নয়নের দায়িত্ব আপনাকে দেয়া হলো। এরপরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম এবং ঢাকা মহানগর উত্তরের যিনি প্রশাসক আছেন শফিকুল ইসলাম মিল্টন সাহেব, তারা দুজন কিন্তু আমিরের আসনে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় পথসভা করেছে এবং সেখানে একসাথে উন্নয়নের যে জরিপ বা কোথায় কতটুকু উন্নয়ন করা দরকার সে আলোচনা হয়েছে এবং সেখানে জামাতের আমির খুব ইতিবাচক বক্তব্য দিয়েছে। এরপরে যে সময় মানুষ সমালোচনা করছিল যে সরকারি দল আর আহ বিরোধী দল কি এক হয়ে গেল? বাংলাদেশে কি তাহলে প্রকৃতপক্ষে কোনো শক্তিশালী অপোজিশন নাই? তো এই প্রশ্ন যে সময় আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে উত্থাপিত হচ্ছিল, সেই সময় ঠিক বিকাল বেলা জামাতের আমির আরেকটা প্রোগ্রামে গিয়ে গণ-অভ্যুত্থানের ডাকা শুরু করে দিলেন। মানে আবার সমালোচনা শুরু করলেন। জামাতের আমির দেখবেন তিনি সংসদে বলেন যে আমাদের সংসদে যে আলোচনা, সংসদের বাইরের আলোচনা একরকম হওয়া উচিত না। সংসদের বাইরে যে আলোচনা হয়েছে এটা যাতে ভিতরে না হয়। তার মানে কি? তার মানে উনি জনগণকে আইওয়াশ করার জন্য সংসদের বাইরে উনি গর্জন দিবেন। আর সংসদের ভিতরে গিয়ে বলবেন যে আপনারা কেমন আছেন? ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, মিলেমিশে থাকি। এ ধরনের কথাবার্তা তিনি বলেন। তো তার আসলে এই যে মানে ২ রকম চরিত্র, এটা আমার কাছে খুবই অবাক লাগে। দেখেন, এই ধরনের আ মানুষগুলোর মধ্যে অনেকটা মুনাফিকি চরিত্র থাকে। তো আমি যেহেতু জামাত শিবিরকে আমার কাছে মনে হয় যে তারা আসলে মুনাফিকি রাজনৈতিক দল। তো আমি অবাক হব না যদি ভবিষ্যতে আওয়ামী লীগকে সাথে নিয়ে বা শেখ হাসিনাকে সাথে নিয়ে জামাতের বর্তমান আমির একসাথে আন্দোলন করে। হুম। কারণ তাদের অতীতে কিন্তু একসাথে তারা নির্বাচনে গিয়েছে। যেমন এরশাদের অধীনে ৮৬ সালের নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচনে অংশ নিয়েছিল। আচ্ছা। ৯৬ তে এই আওয়ামী লীগ এবং জামাত একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। হুম। এমনকি ফখরুদ্দিন, মইনুদ্দিনের সময় দেখেন তারা কিন্তু একটা সুবিধাবাদী জায়গায় ছিল বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে জামাতের কোনো চরিত্র আছে বলে আমার কাছে মনে হয় না। যে জামাত মানে একসময় বিএনপির সাথে থেকে নিজেদেরকে কিছুটা গুছিয়ে নেওয়া, পরবর্তীতে দেখেন ২৪ এর গণঅভ্যুত্থানের পরে সর্বপ্রথম জামাতের আমির কিন্তু বলেছে যে নব্য ফ্যাসিস্ট বিএনপিকে বলেছে, এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আনবো না। তো জামাতের কোনো চরিত্র নাই। জামাত তার প্রয়োজনে তার কিন্তু শত্রুর সাথে হাত মিলাইতে আপনি যেমন প্রস্তুত। বলছেন জামাত শেখ হাসিনার সাথে বা জামাত আওয়ামী লীগ স্বৈরাচার রাজাকার একসাথে হয়ে যাচ্ছে হলেও অবাক হবেন না এরকম ধরনের কথা বলছেন। কিন্তু আবার যদি আমি বলি ১১ দলের পক্ষ থেকে ধরেন এনসিপি সমাবেশে সেই হাতবোমা হামলার পরে নাহিদ ইসলাম বললেন যে একসাথে আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে আসুক দেখি কত শক্তি। বা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে মিলিয়ে আরেকজন নেতা দেখলাম বলছেন যে নৌকার শীষ মানে আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে মিলিয়ে এরকম বলছেন রাশেদ প্রধান। তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেনি। আগেও বলেছেন, সম্প্রতিও দেখলাম বলেছেন যে জিয়াবাদ, মুজিববাদ সব বাদ, জিয়া পরিবার, মুজিব পরিবার সবাইকে ওয়াশ আউট করা হবে এরকম আ আ তিনি বলছেন। মানে
তারা তো বরং বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে মিলিয়ে দেখানোর একটা চেষ্টা মানে করছেন কিনা, বা আসলে বিএনপি আওয়ামী লীগেরও একসাথে কোথাও যোগসাজশের ব্যাপার আছে কিনা? কারণ আমরা দেখেছি আসলে বিএনপি আওয়ামী লীগও একসাথে আন্দোলন করেছে অতীতে। না, অতীতে আসলে কখনোই বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেনি, একসাথে নির্বাচনে অংশ এরশাদ নেয়নি। পতনে তাদের একসাথে ভিতরে আন্দোলনে কখনোই ছিল। সেটা সেটা আমি সেই ব্যাখ্যায় আসবো। এবং কখনো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হুম, সখ্যতা ছিল না, কারণ বিএনপি একটি বড় দল, আওয়ামী লীগ তার প্রতিযোগী। তো সেই জায়গায় দুই দল যদি এক হয়ে যায়, কেউ কারোর প্রতিযোগী থাকে না। আওয়ামী লীগ এবং বিএনপি কোনো সমীকরণেই এক হওয়ার কোনো সুযোগ নাই। বরং আওয়ামী লীগ সবসময় বিএনপির শত্রু হিসেবেই পরিগণিত হবে এবং বিএনপি আওয়ামী লীগের। হুম, বরং এই দুটি দলের বাইরে অন্যান্য দল, যারা মাঝারি ছোট দল, তারা যে কোনো স্বার্থে যে কোনো দলের সাথে যে কোনো সময় মিলে যেতে পারে। আচ্ছা, আপনি যে কথা বলছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথা, দেখেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি রা আ কিন্তু রাশেদ খান, জামাত নাসিরউদ্দিন ইসলামকে, পাটোয়ারিকে নিয়ে আরো একটু পরে আসি। কারণ উনার আরো কিছু বক্তব্য আছে এরকম। আমি সেগুলো আমি নিয়ে আমি এক এক করে আমি এক এক করে শেষ করি। আপনি অনেকের কথা বলেছেন, আমি না, আমি 5 মিনিটে নাসিরউদ্দিন সবার পাটোয়ারিকে উত্তরটা নিয়ে দিয়ে আরো দিই। কিছু কথা জিজ্ঞাসা করব। মানে উনার আরো কিছু আচ্ছা, বক্তব্য আছে তো। আপনি যদি আমার কিছু বাকি থাকে আপনি জিজ্ঞেস করেন, যেহেতু প্রসঙ্গ আচ্ছা, আচ্ছা, শুরু বলেন, করেছি। বলেন, বলেন। শোনেন, নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত ইসলামকে বলেছিল যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী একটি রাজনৈতিক দল। জামাত ইসলাম সংস্কারের নামে ভণ্ডামি করছে। হুম, জামাত ইসলাম ভারতের একটা এক্সটেনশন, এই কথাগুলো বলার পরেও নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতের সাথে জোটে হুম, গিয়েছে। আচ্ছা, তারপরে আমি বলি নাহিদ ইসলাম। দেখেন, নাহিদ ইসলাম কিন্তু জামাত ইসলামকে বলেছিল যে জামাত ইসলাম সংস্কার চায় না, সংস্কারের নামে, পিআর এর নামে জামাত ইসলাম প্রতারণা করছে। মোটামুটি যদি এনসিপি নেতৃবৃন্দর বক্তব্য আপনি নির্বাচনের আগে আপনি বিশ্লেষণ করেন, গণ অভ্যুত্থানের পরে, তাহলে মোটামুটি সবার বক্তব্য এরকমই ছিল, অর্থাৎ তারা জামাতের বিরুদ্ধে ছিল। নাহিদ ইসলাম নিজেই বলেছিল ৭১-এর দায় আছে, এরকম কোন দলের সাথে আমরা জোটে যাব না। হুম, তারপরেও কিন্তু এনসিপি সেই ৭১-এর দায় নিয়ে কিন্তু জামাত ইসলামের সাথে গেছে। হুম, তারপরে দেখেন জামাত ইসলাম, আমার কাছে মনে হয়েছিল যে তারা এনসিপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তাদের প্ল্যান ছিল যে এনসিপি যদি জামাত ইসলামের সাথে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটটা জামাত ইসলাম পাবে না। হুম, সুতরাং এনসিপি কে তারা সবসময় ওয়াশ আউট করার চেষ্টা করেছে। দেখবেন ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি ছাত্র সংগঠনকে যতভাবে ভিলিফাই করার দরকার সবই করেছে, কিন্তু শুধুমাত্র জেতার জন্য। এবং এমনকি জামাতের যিনি বর্তমান সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু বলেছিলেন যে বাপের থেকে বেশি বাড়তে হুম, চেও না। তো হুম, তাদের ভিতরে অনেক ধরনের গোলযোগ আমরা দেখেছি। এমনকি এটা ফেসবুকে মাঠ পর্যায়ে আমরা দেখেছি তাদের ভিতরে বিতর্ক। তারপরেও তারা গোলযোগ আসলে আপনি শুধুমাত্র বলছেন, আবার ক্ষমতার বাপের থেকে স্বার্থে, বেশি বেরো না, এই কথার মধ্যে এটাও তো প্রমাণ হয় যে কেউ একজন এই কোনো একটা দল আসলে বাপ। না সেই বাপ তো অবশ্যই জামাত ইসলাম। এজন্য মানে মানে যে দল নেতৃত্ব দেয় জোটের, তাকেই তো সাধারণত আপনার মাদার পার্টি বা ফাদার পার্টি বলে। তো ১১ দলীয় জোটের তো আসলে বাপ জামাত ইসলাম, এবং জামাত ইসলাম আপনার ফাদার পার্টি বা মাদার পার্টি। হুম, যদি আপনি বাংলায় এটাকে ডাকেন একটু খারাপ শুনতে লাগে, এজন্য ইংলিশে বলাই মনে হয় ভালো, যে ১১ দলীয় জোটের নেতৃত্বে বা মাদার পার্টি জামাত ইসলাম। তো আমার খুব মাঝে মধ্যে অবাক লাগে যে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতা, এই বাংলাদেশে নাহিদ ইসলাম যদি কখনো এমপি না হতেন, মন্ত্রী না হতেন, প্রধানমন্ত্রী না হতেন, ইতিহাসের পাতায় তিনি গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে, এক দফার ঘোষক হিসেবে থাকতেন। সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের আমির শফিকুর রহমানের পিছনে তিনি আসলে ধর্ণা ধরেন, দাঁড়িয়ে হুম। থাকেন, জামাতের নেতৃত্ব গ্রহণ করে তিনি আসলে এনসিপির মতন একটি নতুন রাজনৈতিক দল, যাদের অনেকে গণ অভ্যুত্থানে ভালো ভূমিকা রেখেছে, মানে এরকম সেই সমালোচনা তো তরুণদের দল আপনাকে নিয়েও কিভাবে করা যায় জামাতের রাশেদ খান। নেতৃত্ব গ্রহণ আপনারাও করে গণ এইভাবে। অভ্যুত্থান, কোটা আন্দোলন এগুলোর নেতৃত্বে একদম ১ম সারিতে ছিলেন। সেখান থেকে আপনি এখন মানে বিএনপিতে চলে গেছেন। একটা দলের সাধারণ সম্পাদক থেকে আপনার এখন আসলে আপনার দলের মানে রাজনৈতিক পরিচয় কি সেটিও বলা যাচ্ছে না। সেরকম কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। ফলে এরকম সমালোচনা তো আপনাকে নিয়েও করা যায়। না, আমাকে নিয়ে তো অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু আপনি কি আসলে বিএনপি এবং জামাত ইসলামকে একই টাইপের দল মনে করছেন? আমার তো মনে করার কিছু নিশ্চয়ই না। না। আমার তো আসলে না, মনে তারপরেও করার কিছু নিশ্চয়ই না। নেই। হ্যাঁ। আমার কাছে মনে হয় নিশ্চয়ই না। প্রত্যেকটা বিএনপি দলই আর জামাত আলাদা। ইসলাম তো একই টাইপের দল না। দেখেন, এই বাংলাদেশে হ্যাঁ বিএনপি ঠিক আছে, বিএনপির জন্ম পরে, কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো স্বাধীনতার ঘোষক। এবং যেহেতু তিনি ঘোষক, তার মানে কি, তার মানে ৭১ বলেন, ২৪ বলেন, আর ৯০ বলেন, বিএনপি কিন্তু সবসময় মানুষের সাথে ছিল। আমি কিন্তু হুম, ৭১-এর বিশ্লেষণটা আগেই দিয়েছি। যেহেতু এই দলের প্রতিষ্ঠাতা, তার অবদান থাকা মানে পরোক্ষভাবে কিন্তু পরবর্তীতে বিএনপির অবদানটাই ধরে নেওয়া যায়।
অর্থাৎ বিএনপিকে আপনি কোনোভাবেই গণমানুষের বিরুদ্ধের দল বলতে পারেন না। কিন্তু আপনি যদি জামাতের ইতিহাসটা বিশ্লেষণ করেন, জামাত কিন্তু বাংলাদেশের কোনো দল না। জামাতের উৎপত্তি কিন্তু পাকিস্তানে এবং ২০০৮ সাল পর্যন্ত জামাতে ইসলাম বাংলাদেশ শাখা নামে কিন্তু পরিচিত ছিল। নিবন্ধন পাওয়ার স্বার্থে কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ নামটা আগে এনেছে। বাংলাদেশ নামটা আগে আনলেই এটা বাংলাদেশের কোনো দল হয়ে যায় না। এমনকি কিন্তু দেখেন রাশেদ খান, যে এই জামাত ইসলামের সমালোচনাটা শাখা কিন্তু আর যেই করুক না কেন, বিএনপি বা বিএনপির কোনো